সুজাত, বলো। আর ঠিক 12 ঘন্টা পরেই তোমার ফাঁসি হবে। আর কিছু বলবে? সুজাত, তোমার শেষ কোনো কথা, শেষ কোনো ইচ্ছে কি বলতে চাও আমাকে? এটা তো তোমার প্রশ্ন করার কথা নয়, তুমি তো জেলার। যখন ফাঁসির মঞ্চের দিকে যাব তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সেই প্রশ্ন করার কথা। হ্যাঁ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসিয়ালি তোমাকে এই প্রশ্ন করবে, জানি। তাহলে এখন তোমার এই প্রশ্ন করার কারণ? সুজাত, তুমি আমার একদা সহপাঠী। কলেজ লাইফে তুমি ছিলে আমার ঘনিষ্ঠ বন্ধু। এই প্রশ্ন যে তোমাকে ব্যক্তিগতভাবে করছি তা বুঝতে পারছো না সুজাত? তাহলে তুমি তোমাদের আইন লঙ্ঘন করছো প্রসাদ অ্যান্টনি। এটা একটা মানবিক ব্যাপার সুজাত, আইন লঙ্ঘনের প্রশ্ন ওঠে না। তুমি আমার একদা বন্ধু, এ প্রশ্ন আমি তোমাকে করতেই পারি সুজাত। ফ্রেঞ্চ, তুমি একজন জেলার হয়ে এই সময় ইমোশনাল হয়ে পড়ছো। যদি তাই হই তাতে অন্যায় কিছু নেই। আমি প্রথমে মানুষ, তারপর আমার পদ। না অ্যান্টনি, প্রথমে তোমার পদ, তারপর তুমি। যেমন প্রথমে আমি কমিউনিস্ট বিপ্লবী, তারপর মানুষ আমি। কি বলছো সুজাত? তুমি কি সত্যিই তাই মনে করো? তোমার জ্ঞান আর পাণ্ডিত্য কি সত্যিই একথা বলে? মানবতার স্থানকে কি তুমি সত্যিই অগ্রাধিকার দাও না? না সুজাত, আমরা যন্ত্র। তত্ত্ব, নিয়ম, শৃঙ্খলা, কমিটমেন্ট, পথ, শ্রেণী, অবস্থান, এসব কিছুর শৃঙ্খলে শৃঙ্খলিত আমরা সবাই এক একটা যন্ত্র। আমরা তো কেউ পূর্ণ স্বাধীন নই। কি বলছো সুজাত? ইউনিভার্সিটিতে পড়ার সময় তো তুমি একথা বলতে না। তোমার রাজনীতি কি তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে? আমার সব গুলিয়ে গেছে অ্যান্টনি, অনেক দিন ধরেই গুলিয়ে যাচ্ছে। আজ শেষ রাতে ফাঁসির আগে সব একদম গুলিয়ে গেছে। জেলের মধ্যে তুমি আমাকে বেশ কিছুদিন অনেক কিছু পড়ার সুযোগ করে দিয়েছো অ্যান্টনি, তাই জন্য তোমাকে ধন্যবাদ। এটা তোমার অতীত বন্ধু হিসাবে আমার কর্তব্য ছিল। তুমি একজন স্কলার, তোমাকে পড়াশোনার ব্যাপারে আমি সাহায্য না করে থাকতে পারি? তাই যে বই বলেছি তাই তুমি এনে দিয়েছো, প্রয়োজনে ডাউনলোড করে প্রিন্ট আউট পর্যন্ত এনে দিয়েছো। তোমাকে তোমাকে অশেষ ধন্যবাদ অ্যান্টনি। সুজাত, একটা কথা বলবো? বলো। ওসব পড়েই কি তোমার নতুন করে সব ভুলিয়ে গেছে? কি বিদ্রুপ করছো? তবে বিদ্রুপ করার জন্য কিছু বলি। না, ওসব পড়ি নয়। অনেক দিন ধরেই জেলের 4 দেওয়ালের মধ্যে বন্দি থেকে নির্জনে ভাবতে ভাবতে আমার অনেক কিছুই গুলিয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই। তারপর তোমার আনা, হ্যাঁ আমার অনুরোধেই তোমার আনা ওসব বই, ওসব ইনফরমেশন অনুঘটকের কাজ করেছে। কিন্তু তুমি খুব ধূর্ত, তুমি জানতে ওসব পড়ে আমি কনফিউজ হয়ে যাব। তাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রাণপণে খুঁজে ওসব আমাকে দীর্ঘদিন ধরে তুমি এনে দিয়েছ। কেননা তুমি কলেজ লাইফ থেকেই আমার রাজনীতি, বিশ্বাস, দর্শনের বিরুদ্ধে ছিলে। আমার বিশ্বাস তুমি হেয় করতে, কিন্তু তর্ক করে জিততে পারতে না। ঠিক, আমি বরাবরই তোমার রাজনীতি, তোমার মতাদর্শের বিরোধী ছিলাম, আর তর্ক করে জিততে পারতাম না। কেননা আমার চেয়ে তোমার পড়াশোনা অনেক অনেক বেশি, অনেক বেশি মেধাবী। তবে তোমাকে মনে মনে শ্রদ্ধা করতাম। কিন্তু সুজাত, এখন তুমি আমার উপর অবিচার করছো। তোমার বিশ্বাসকে গুলিয়ে দেওয়ার জন্য কোনো ইন্টেনশনের বশবর্তী হয়ে আমি তোমাকে ওইসব এনে দিই। তুমি চেয়েছো তাই এনে দিয়েছি। এখন তোমার নিজস্ব বিভ্রান্তির জন্য তোমার আক্রোশ গিয়ে পড়েছে আমার উপর। আসলে আমাকে না, হাসবো না, কেননা একটু পরেই তোমাকে চিরতরে হারিয়ে ফেলবো আমি। তোমার মতো এক মেধাবী বন্ধুকে হারিয়ে ফেলবো।
কিন্তু সুজাত, এতই আলগা ঠুনকো কেন তোমার বিশ্বাসের দিক? যে কিছু বই পড়েই, কিছু তথ্য জেনেই তা নড়ে যাবে? তাহলে কি এটা সত্যি নয়? তোমাদের বিশ্বাস, রাজনীতি, দর্শনের বুদ্ধি আছে ভ্রান্তির বীজ, যার জন্য আজ তার মধ্যে ফাটল ধরে গেছে। সম্ভবত তুমি ভুল বলছো না। তোমাকে দোষারোপ করা আমার শেষ ভুল। আমাকে তুমি ক্ষমা করো। জানো অ্যান্টনি, জেলে আসার পর থেকে একলা বসে আমি অনেক কিছুই উল্টে পাল্টে ফেলেছি, অনেক কিছুই ফিরে ফিরে দেখেছি, অনেক তুল্যমূল্য বিচারও করেছি। সংস্কার মুক্ত মন নিয়ে, স্বাধীন মন নিয়ে অনেক কিছু করেছি। তারপর তোমার ওইসব বই পড়েছি, তথ্য জেনেছি, অনেক নিষ্ঠুর তথ্য, অনেক নিষ্ঠুর সত্য। ভেবেছি, পড়েছি, ভেবেছি, পড়েছি। অতীতের যা কিছু পড়া তাও ভেবেছি, তুলনা করেছি, ভেবেছি। তারপর তারপর আরো 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 ভেবেছি, আরো আরো গুলিয়ে যেতে শুরু করেছে, গুলিয়ে যেতে শুরু করেছে, গুলিয়ে যেতে শুরু করেছে। অ্যান্টনি, হ্যাঁ, বলো সুজাত। আমি এই সেলের মধ্যে মাঝে মাঝে দুজনকে দেখছি, জানো। হ্যালুসিনেশন দেখছো? হ্যালুসিনেশন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখছি দেখছি। কেন দেখছি? কেন ওদেরকে দেখছি আমি? কাদের হ্যালুসিনেশন দেখছো? কখনো দেখছি কার্ল মার্কসকে, কখনো দেখছি চৈতন্যকে। চৈতন্য, কেন দেখছি ওদেরকে? কেন দেখছি মার্কসকে? কেন চৈতন্যকে? তুই বিপরীত মেরুর মানুষকে ফাঁসির ঠিক আগে অ্যান্টনি, কি নিদারুণ ভ্রান্তি আমার, কি নিদারুণ যন্ত্রণা আমার। আমার কেন এভাবে সব গুলিয়ে যাচ্ছে অ্যান্টনি? কেন আমি এভাবে নিজেকে হারিয়ে ফেলছি? কেন আমার ভেতরটা প্রচন্ড জ্বরে চুরমার হয়ে যাচ্ছে? আমার বিশ্বাস, কমিটমেন্ট, ভাবনা, চেতনা সব ঠিক না ভুল, ঠিক না ভুল, ঠিক না ভুল, কোনটা কোনটা কোনটা? এর উত্তর একদিন ইতিহাসই দেবে সুজাত। এখন যে ভয়ানক ঝড়ে আমার ভেতরটা খান খান হয়ে যাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। এটা তো আমার পরাজয় অ্যান্টনি। এই তোলাচল, এই অন্তর্দ্বন্দ্ব, এ তো আমার হেরে যাওয়া অ্যান্টনি। অন্তর্দ্বন্দ্ব বা দোদুল্যমানতা ঠিক পরাজয়ের ব্যাপার নয় সুজাত। তোমার মতো জ্ঞানীকে কি সেটা বোঝাতে হবে? কিন্তু অ্যান্টনি, তুমি কি বলো? আমি ঠিক না ভুল? তোমার নিজের বিশ্বাসকে, তোমার নিজের সংস্কারকে আঁকড়ে না থেকে ঠিক নিরপেক্ষ ভাবে বলতে পারবে আমি ঠিক না ভুল? না না না, তুমি পারবে না। তোমার দীর্ঘদিনের অবসেশন থেকে তুমি তোমার ওপিনিয়ন জানাবে, নিরপেক্ষ চিন্তা তুমিও করতে পারবে না। হয়তো তাই। এছাড়া সিস্টেমের অন্তর্ভুক্ত একজন পদাধিকারী হিসাবে আমি বলতে বাধ্য যে তুমি ভুল। জানি এর বিপরীতে তুমি অনেক অনেক যুক্তির প্লাবন ঘটাতে পারো, কিন্তু এখন এই বিতর্ক নিষ্প্রয়োজন সুজাত। সিস্টেম সিস্টেম সিস্টেম, তোমাদের সিস্টেমে আমি লাথি মারি। তোমাদের সিস্টেম, তোমাদের রাষ্ট্র, তোমাদের শাসক দলের লুটের সিস্টেম, পুঁজিপতিদের ভর্তুকি দেওয়ার সিস্টেম, অবাধ ঘুষ, চুরি, লুট, দুর্নীতির সিস্টেম, লক্ষ লক্ষ কোটি কোটি কালো টাকায় সুইস ব্যাংকে ঐশ্বর্যের পাহাড় গড়ে তোলা তোমাদের সিস্টেম, গণতন্ত্রের আওতা দেওয়ার সিস্টেম, যেখানে কারোর আয় দিনে 50 টাকা আর কারোর 50 লক্ষ টাকা, নিরন্ন আদিবাসীদের উচ্ছেদ করার সিস্টেম, বিনা রেলের পাহাড় কেটে বিদেশি কোম্পানিগুলোকে পাচার করার সিস্টেম, রুটির বদলে, ওষুধের বদলে, শিক্ষার বদলে অস্ত্র তৈরির সিস্টেম। আর এই সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য, লালন করার জন্য তোমাদের সংবিধান, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, পুলিশ, মিলিটারি আর সাম্রাজ্যবাদের বদলে হন তোমাদের
বিশ্বজোড়া সিস্টেমের সাম্রাজ্যবাদী লুট, বিশ্বায়নের নামে বিশ্বজোড়া লুট, লুটের জন্য তোমাদের গণহত্যা, পেট্রোলের জন্য তোমাদের মার্কিন সাম্রাজ্যবাদী সিস্টেমের গণহত্যা, তেলের জন্য ইরাকে 10 লাখ মানুষ খুন, যার প্রতিক্রিয়ায় উত্থান আজ অমানবিক মুসলিম মৌলবাদের, তোমাদের সিস্টেমের প্রশ্রয়ে উত্থান অমানবিক হিন্দু মৌলবাদের, সাম্রাজ্যবাদীদের অস্ত্রের পাহাড় গড়ে তোলা, তার বিক্রির প্রয়োজনে যুদ্ধের আয়োজন, তোমাদের সিস্টেমের সর্বাত্মক ধাপ্পাবাজি, শিক্ষার নামে, স্বাস্থ্যের নামে, পরিবেশের নামে, সংস্কৃতির নামে, যার ফলশ্রুতি ব্যাপক অশিক্ষা, ব্যাপক স্বাস্থ্যহীনতা, রোগ, মৃত্যু, দূষণ, অপসংস্কৃতির প্লাবন, মিডিয়ার চাপিয়ে দেওয়া অশ্লীল ভোগের সংস্কৃতি, মানবতার টুটিকে টিপে ধরা, তোমাদের তথাকথিত গণতান্ত্রিক সিস্টেম সিস্টেম সিস্টেম। আমি যাচ্ছি সুজাত। যাও যাও, পারো তো দ্রুত আমার ফাঁসির ব্যবস্থা করো এখনই, আমি প্রস্তুত। আমি যাচ্ছি। আবার আবার কমরেড মার্কস, কমরেড মার্কস। বলুন কমরেড। কমরেড মার্কস, কাল ভোরে আমার ফাঁসি হবে। আমি একজন বিপ্লবী, বিপ্লবের ফাঁসি তো হতেই পারে, কিন্তু মৃত্যুর আগে কেন আমার বিশ্বাসের দুনিয়ায় এক প্রবল বিভ্রান্তির ঝড় উঠেছে মার্কস। আমি চুপমার হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না আমি ঠিক না ভুল। বিশ্বাসের ভিত্তি সুদৃঢ় হলে এভাবে বিচলিত হওয়ার কারণ নেই কমরেড। আমার বিশ্বাসের ভিত্তি সুদৃঢ়ই ছিল। আমি যে আপনার মৌলিক দর্শনে বিশ্বাস করি তা কি সুদৃঢ় নয়? আমি একজন কমিউনিস্ট বিপ্লবী, মার্ক্সবাদী, লেনিনবাদী, মাওবাদী। আমি তো এখনো পর্যন্ত আমার দর্শনে শান্তি দেখতে পাচ্ছি না কমরেড। লেনিন মায়ের কথা বলতে পারবো না, আমি এদের কথা জানি না, আমার সময় এরা ছিলেন না। লেনিন, মাও এরা আপনার তত্ত্ব প্রয়োগ করেছেন রাশিয়ায়, চীনে। আমরা কমিউনিস্ট বিপ্লবীরা আপনার তত্ত্বকে প্রয়োগ করেছি ভারতবর্ষে। আপনাদের প্রয়োগের ব্যাপারে তো এই মুহূর্তে কিছু বলতে পারবো না কমরেড। কেন কেন পারবেন না, কেন পারবেন না কমরেড বক্স? সেটা তো বিশ্লেষণের অপেক্ষা রাখি কমরেড। প্রয়োগের বিশ্লেষণ, হ্যাঁ, তা বিশ্লেষণের অপেক্ষা রাখে, কিন্তু আপনি যে আবহমান কাল শ্রেণী সংগ্রামের কথা বলেছেন তা কি বিশ্লেষণের অপেক্ষা রাখে? সেটা তো রণনীতির সঙ্গে সংশ্লিষ্ট কমরেড। আমি রণকৌশলের বিশ্লেষণের কথা বলছি। আমাদের ঘোষণা অনুযায়ী, আমাদের বিশ্লেষণ অনুযায়ী আমাদের রণকৌশল অনিবার্য, অভ্রান্ত। তাহলে এই তদন্ত মানবতা কেন কমরেড? কমরেড মার্কস, রাষ্ট্রের চোখে আমি একজন নিছক সন্ত্রাসবাদী। সে তো রাষ্ট্র বলেই থাকে, কিন্তু সাধারণ মানুষের চোখে? কোন মানুষ? ছত্তিশগড়ের জঙ্গলের দান্তেওয়াড়া, বস্তারের ভয়ানক দরিদ্র নিরন্ন আদিবাসী মানুষ, যাদের খাদ্য নেই, বস্ত্র নেই, আশ্রয় নেই, স্বাস্থ্য নেই, চিকিৎসা নেই, ওষুধ নেই, শিক্ষা নেই, নিরাপত্তা নেই, নারীর সম্মান নেই, যাদের ক্রমাগত উচ্ছেদ করা হয়, ছিন্ন মূল করা হয়, যারা বেঁচে থাকার ন্যূনতম দাবি জানালে গুলি করে মারা হয়, যাদের অধিকারের অরণ্য ক্রমাগত বিচ্ছিন্ন করা হয়, যাদের অধিকারের মিনারেলের পাহাড় কেটে লুট করে নেওয়া হয়, লুট করে নেয় দেশি বিদেশি কোম্পানিগুলো। না, সেইসব ক্ষুধার্ত, নিষ্পেষিত, শোষিত অরণ্যবাসী আদিবাসী মানুষদের চোখে নয়, কিন্তু তারা সভ্য ভারত রাষ্ট্রের সমগ্র জনসংখ্যার এক অতি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। তারা ছাড়া কোটি কোটি ভারতবাসীর চোখে আমি একজন বিপথগামী সন্ত্রাসবাদী মাত্র। আজ একটু পরেই আমার ফাঁসি হবে, কাল মিডিয়ায় এই খবর বেরোবে, আর এই সভ্য আধুনিক রাষ্ট্রের সভ্য নাগরিক সমাজের মানুষেরা, তাদের সঙ্গে আমাদের প্রায় কোনো সংযোগ নেই, তারা বিন্দু মাত্র বিচলিত হবে না। সবাই তাদের চলমান জীবনকে নিরাপদে নিশ্চিন্তে ভোগ করার জন্য একই রকম সক্রিয় ব্যগ্র থাকবে।
যেমন অন্য দিনগুলোতেও থাকে, তাদের কোনো ছন্দপতন হবে না। অধিকাংশ মানুষের সঙ্গে সংযুক্ত না থেকে সংগ্রামের যে কৌশল বা পথ অবলম্বন করা হয় তা তো ভ্রান্তিময় বলেই মনে হয় কমরেড। অধিকাংশ মানুষই আমাদের সমর্থন করে না, তারা আমাদের লড়াইয়ের পথকে ভুল ও অমানবিক মনে করে। আপনি কি এখন নিজেও তাই মনে করেন কমরেড? আমি দান্তেওয়াড়ায় মাইন্ড ব্লাস্ট করে 1 মিনিটের মধ্যে 76 জন সিআরপিএফ পুলিশকে মেরে ফেলেছি। আমি আমার হাতে নিহত ওই 76টা লাশ নিজের চোখে দেখে পালিয়ে গেছি, তারপর ধরা পড়েছি, তারপর বিচার, আর আজ ফাঁসি। কমরেড মার্কস, আমি কেন ম্যাকবেথের মতো 76টা মানুষের রক্তাক্ত ছিন্ন ভিন্ন শরীরগুলোকে ভুলতে পারছি না? আমার নিজের হাতে করা প্রথম গণহত্যা। বুঝলাম কমরেড, আপনার আত্মবিশ্বাস চলে গেছে। কমরেড মার্কস, আমি কি নিছক একজন হত্যাকারী? এটা কি শ্রেণী যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কমরেড? হ্যাঁ, সম্পর্কিত। হ্যাঁ, এটা শ্রেণী যুদ্ধ। আমরা ওদের মেরে না ফেললে ওরা জঙ্গলে আমাদের খুঁজে বার করে গুলি করে মেরে ফেলতে। কমরেড মার্কস, তাহলে কেন উঠাবে জব করছেন কমরেড? চিৎকার করছেন, কাঁদছেন? আপনি তো নিজেকে কমিউনিস্ট বিপ্লবী বলে মনে করেন, নাকি এখন তার মনে করেন না কমরেড? কিন্তু আমি যে বিনা প্ররোচনায় 1 মিনিটে অতগুলো মানুষকে খুন করেছি কমরেড মার্কস। আপনি নিজেকে বিপ্লবী বলে মনে করলে কেন অপরাধ বোধে ভুগছেন কমরেড? এটা যদি শ্রেণী যুদ্ধ হয় তাহলে তো সেখানে মানুষ নিহত হবেই, ভয় পক্ষী হবে। তবু আমি কেন ওই হত্যা লীলা ভুলতে পারছি না কমরেড মার্কস? আমার বিশ্বাসের গোড়ায় কেন টান লেগেছে? কেন বলতে পারছি না 76টা মানুষের তাজা রক্তে ভেজা টুকরো টুকরো শরীর? কেন ভাই? ওই তো আবার এসেছে মহাপ্রভু শ্রী চৈতন্য। কি বলছো তুমি প্রভু? কেন তুমি যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হচ্ছ, বেদনায় দীর্ণ হচ্ছ? তোমার কান্নায় আমার বুক যে ভেঙে যাচ্ছে ভাই। আমি মানুষ মেরেছি চৈতন্যদেব, অনেক মানুষ রক্তে মিশে গেছে, তারা টুকরো টুকরো হয়ে গেছে তাদের ওই শরীরগুলো। আমি তা করেছি, আমার নিজের হাতে করেছি প্রভু। তুমি সেই দুঃখে কাঁদছ, অনুতাপে পড়ে যাচ্ছ, তাহলে তো তুমি তাদের ভালোবেসেছ। এই ভালোবাসায় তোমার সব যন্ত্রণা ধুয়ে যাক ভাই। আপনি এই ভালোবাসার কথাই বলেছেন মহাপ্রভু 500 বছর আগে। কত আর্ত, দীন, দরিদ্র, অন্তজ, দলিত, ঘৃণিত মানুষদের আপনি বুকে টেনে নিয়েছেন প্রভু। আমরাও তো ছত্তিশগড় ওই রকম ক্ষুধার্ত, দরিদ্র, শোষিত, নির্যাতিত আদিবাসী মানুষদের বুকে টেনে নিয়েছি। যা কিছু করেছি তাদের স্বার্থে করেছি। তাহলে কেন পরিতাপ আর গ্লানির বেদনায় আমি শেষ হয়ে যাচ্ছি প্রভু? তুমি তো প্রেমের পথে হাঁটোনি ভাই,
তোমরা তো প্রেমের পথ ধরনি, প্রেমের ধর্মের পথ থেকে অনেক দূরে চলে গেছো ভাই। তাই তো তোমার এই দুঃখ, সন্তাপ, গ্লানি, বেদনা। শুনছেন শুনছেন কমরেড মার্কস? আপনি শুনতে পাচ্ছেন আপনি? মহাপ্রভু চৈতন্যদেব কি বলছেন? শুনছি কমরেড। কে তুমি বিদেশি? আমার নাম কার্ল মার্কস। আপনার কথা আমি জানি সন্ন্যাসী, ইতিহাস অধ্যয়ন করে জেনেছি। আপনি আমাকে জানেন না, কারণ আপনার আবির্ভাবের অনেক পরে আমি পৃথিবীতে এসেছি। ওই দ্বিধায় দীর্ঘ বিপ্লবী আমার দর্শনের অনুগামী, কিন্তু ওর বিশ্বাস অন্তর্ঘাত হয়েছিল। হয়তো তার জন্য দায়ী আমার দর্শনের শান্ত প্রয়োগ, কিন্তু আমার দর্শন নয়। হে দার্শনিক, তোমার দর্শনে কি প্রেম ধর্মের কথা নেই? নেই কি ঈশ্বরের অপার করুণার কথা? নেই কি জীবের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠানের কথা? সন্ন্যাসী, আপনার ধর্ম, আপনার দর্শন আমি সত্য বলে মনে করি না। কেন দার্শনিক? আমার ধর্ম কেন সত্য বলে মনে করো না? আমার ধর্ম তো মানুষের দুঃখের কথা বলে, দুঃখ থেকে উত্তরণের কথা বলে। আপনার ধর্ম যে দুঃখের কথা বলে তা মানুষের প্রকৃত বাস্তব দুঃখের বহিঃপ্রকাশ মাত্র। সেই বাস্তব দুঃখের প্রতিবাদ। আপনার ধর্ম হচ্ছে নির্যাতিত মানুষের দীর্ঘশ্বাস, হৃদয়হীন জগতে হৃদয়, আত্মাহীন জগতের কল্পিত আত্মা। কিন্তু আপনার ধর্ম আফিমের নেশার মতো মানুষকে আচ্ছন্ন করে সন্ন্যাসী। না দার্শনিক, না, এ নেশা নয়, তুমি ভুল করছো। এ ভালোবাসা, মানুষের অন্তহীন ভালোবাসা, ঈশ্বরের অপার অবদানে ভালোবাসা, তার অপার মহিমা। এই ভালোবাসা যদি মানুষকে আচ্ছন্ন করে তাহলে ক্ষতি কি দার্শনিক? আমার এই প্রেমের ধর্ম মানুষকে দেবে অপার আনন্দ, অপার সুখ। সন্ন্যাসী, মানুষের প্রকৃত সুখের জন্য প্রয়োজন ধর্মের নামে মানুষের এই মায়াময় ভ্রমময় সুখকে লুপ্ত করা। এই ভ্রমকে পরিত্যাগ করার আহ্বানের মধ্যেই আছে সেই কারণকে পরিত্যাগ করার আহ্বান, যে কারণ জন্মদায়ী ক্রমে। ধর্মের সমালোচনাটাই মূলত সেই বস্তু প্রত্যাখার সমালোচনা। ধর্ম যার জ্যোতির বলয়। আপনার ধর্ম হল মানুষের সারমর্মের এক অনেক বাস্তবায়ন, কেননা মানুষের সারমর্মের কোন যথাবিহিত বাস্তবতা নেই। তাই ধর্মের বিরুদ্ধে আমার সংগ্রাম হল ধর্মযাত্রিক জগতের সৌরভ, তার বিরুদ্ধে সংগ্রাম। আমি কোন তত্ত্বের বিরুদ্ধে কোন তত্ত্বের কথা বলতে চাই না দার্শনিক। এটি শুধু আমার অনুভব। আমি যে প্রাণপণে অনুভব করেছি বেদান্তের মূল বাণী, আমি যে অনুভব করেছি যে জীবের আত্মা ঈশ্বরের একটি অভিন্ন অংশ। ঈশ্বরের প্রেমই চূড়ান্ত লক্ষ্য হওয়া প্রয়োজন জীবনের। তাহলেই সব মানুষ বিনা সংকোচে ভালোবাসবে সব মানুষকে। কেউ কাউকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না, পীড়ন করবে না। মানুষের দুঃখে কষ্টে আমার প্রাণ অহরহ দুঃখে কাঁদে দার্শনিক। আমার তো প্রাণ কাঁদে মানুষের কষ্টে সন্ন্যাসী। শরণার্থিত কাল থেকে যুগ যুগ ধরে মানুষের যে ভয়ানক যন্ত্রণা, তা যে আমাকে ক্ষতবিক্ষত করে সাধক। তাই দার্শনিক, তাই আমিও দুমড়ে মুচড়ে যাই মানুষের ক্লেশে। ক্ষুধা, দারিদ্র্য, বর্ণভেদ, জাতিভেদ, অস্পৃশ্যতা, জাতিচ্যুত, মানুষের প্রতি মানুষের ঘৃণা, মানুষের ওপর মানুষের নির্যাতন, মানুষের অশ্রু আমাকে পাগল করে দেয় দার্শনিক। তাই তো বলি, ওহে মানুষ, মানুষকে ভালোবাসো। মানুষের মধ্যেই আছে ঈশ্বরের অস্তিত্ব। কিন্তু সন্ন্যাসী, শুধু ভালোবাসা দিয়ে কি করে মানুষের দুঃখের অবসান হবে? নির্যাতিত শোষিত মানুষ যদি সংগ্রাম না করে, তাহলে কি করে তাদের মুক্তি হবে?
আপনারা বন্ধ করুন এই বিতর্ক। আমার কোনো লাভ হচ্ছে না এই বিতর্কে। চৈতন্যদেব, আপনার প্রেমের বাণীতে কোনো সারবত্তা আমি খুঁজে পাচ্ছি না যা আমাকে মুক্তির উপায় বলে দেবে। কমরেড মার্কস, আপনার তত্ত্বের অনুগামী হয়েও আমি অন্তর্দাহে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তোমার পথ হয়তো ভ্রান্ত, কিন্তু তোমার কমিটমেন্ট তো নির্ভেজাল। আমার পথ ভ্রান্ত, কিন্তু এই পথ তো আপনার তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট। শুধু কি প্রয়োগকে দায়ী হতে হবে? আপনার তত্ত্বের কোনো দায় নেই। আপনি তো নিরন্তর শ্রেণী সংগ্রামের কথা বলেছেন। তাহলে আপনার তত্ত্ব যদি সম্পূর্ণ সঠিক হয়, তার প্রয়োগ কেন সম্পূর্ণ ভ্রান্ত হবে? শুধু কি সেই প্রয়োগ সঠিক নয় বলে? এর উত্তর তো আমার কাছে স্পষ্ট নয়। নিপীড়ক রাষ্ট্রের হাতিয়ার যে পুলিশ, তাকে হত্যা করা কেন ভুল হলো? আবার তা যদি ভুল না হয়, তাহলে কেন আমি অপরাধ প্রতিদীর্ণ হচ্ছি? কমরেড মার্কস, বিপ্লবের জন্য হত্যা, তারপরেও হত্যা, 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 হত্যার মিছিল, হত্যা, রক্ত, শুধু রক্তের স্রোত, শুধু রক্তের স্রোত। আবার বলছি কমরেড, বিপ্লব যেখানে শ্রেণীযুদ্ধ, সেখানে হত্যা হবে। বিপ্লবীও হত্যা করতে বাধ্য, সব পক্ষই হত্যা করছে। শোষকরা হত্যা করছে না, করেনি? দাস যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সর্বযুগে তো ইতিহাসের একই রকম অক্ষর বিন্যাস। কৃতদাসের রক্তপথে কি উল্লাসে মত্ত হতো না রোমান দাস প্রভুরা? ছাত্রের রক্ত ঝরিয়ে কি প্রাসাদ গড়ে তোলেনি সামন্ত প্রভুরা? মুজিবাদের ভয়ানক সর্বাত্মক শোষণ, যা মানুষকে রিক্ত করে, জীর্ণ করে, চরম দরিদ্র করে, যার একমাত্র উদ্দেশ্য হল শোষিত শ্রমিকের নিরবচ্ছিন্ন সুপাতের বিনিময়ে মুনাফার পাহাড় গড়ে তোলা, মানুষকে মনুষ্যত্বহীন উৎপাদক যন্ত্রে পরিণত করা, তার মনুষ্যত্বকে হনন করা, তার জীবনকে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করে লুট করে নেওয়া। তাকে সত্য নয় কমরেড, সত্য নয় কে তথ্য যে বুর্জোয়ারা ভয়ঙ্কর, হিংস্র, নিষ্ঠুর, অমানবিক। ভুলে গেলেন কমরেড হ্যারি কবিরের সেই রক্তাক্ত সপ্তাহের কথা, সেই বিপ্লবের বিদ্রোহের কথা। বুর্জোয়াদের সৈন্যরা হাজার হাজার জমিদারদের গুলি করে হত্যা করে প্যারিসে রাজপথ রক্তে দিয়ে তবুও ব্যারিকেড করে লড়াই চালিয়ে যাচ্ছে হাজার হাজার কবিরাজ। ভুলে গেলেন তাদের রক্ত ঝরার ইতিহাস। ভুলে গেলেন কমরেড, তারপরেও ঘটেছে আরো অনেক বিপ্লব। আপনি জানেন না কমরেড, রাশিয়ায় বলশেভিক বিপ্লব, চীনে গণবিপ্লব, সেই সব বিপ্লবের ইতিহাস প্রজ্জ্বল হয়েছে অসংখ্য কমিউনিস্টের আত্মবলিদানে। যারা লড়াই করেছিল রাশিয়ায়, চীনে, আরো অনেক অনেক বিপ্লবের অঙ্গনে। বিপ্লবে কম্পমান 20 শতকে ঘটেছে স্বৈরাচারী নাৎসিদের উত্থান জার্মানিতে, স্বৈরাচারী ফ্যাসিস্টদের উত্থান ইতালিতে, স্পেনে, জাপানে। আর তার ফলশ্রুতি হল দুটো বিশ্বযুদ্ধ। আপনি জানেন না সেই সব বিশ্বযুদ্ধের ইতিহাস। সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বাজার দখলের লড়াইয়ের ফলশ্রুতি সেই 2 বিশ্বযুদ্ধ, যার ফলে নিহত হলো কোটি কোটি মানুষ। যুদ্ধক্ষেত্রে, অসামরিক জীবনে জাতি বিদ্বেষের শিকার হয়ে ভয়ঙ্কর সেই 2 হলোকাস্ট আপনি দেখেননি। এত হত্যা, এত রক্তপাত আপনি দেখেননি, দেখেননি, দেখেননি কমরেড মার্কস। এত প্রাণহানি হয়েছিল, এত প্রাণহানি হয়েছিল, এত গণহত্যা হয়েছিল। হ্যাঁ, এত প্রাণহানি হয়েছে, এত প্রাণহানি হয়েছিল। নাৎসি জার্মানি শুরু করা 2য় বিশ্বযুদ্ধে সারা পৃথিবী জুড়ে ঘটা ধ্বংসলীলায় নিহত হলো 5 কোটি মানুষ। ইউরোপ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হল। এই যুদ্ধে শুধু সোভিয়েত রাশিয়াতেই মৃত্যু হলো 2 কোটি মানুষের। ইহুদি বিদ্বেষী নাৎসিরা জার্মানিতে গ্যাস চেম্বারে হাইড্রোজেন সায়ানাইড গ্যাস প্রয়োগ করে হত্যা করলো 60 লক্ষ ইহুদিকে। জার্মানির হামবুর্গে 20 লাখ মানুষ ব্রিটিশ বোমায় 3 দিনে নিহত হলো। দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি ফ্যাসিস্টদের আক্রমণে নিহত হলো লক্ষ লক্ষ মানুষ। আমেরিকার পরমাণু বোমা জাপানে হত্যা করলো লক্ষ লক্ষ অসামরিক মানুষকে। সাম্রাজ্যবাদীরা তাদের বাণিজ্যিক স্বার্থে যুদ্ধ চাপিয়ে দেয়, ফলে নিহত হয় অসংখ্য সাধারণ মানুষ। হ্যাঁ, আমি ইতিহাসটা নিদর্শন দেখেছি।
কিন্তু আমরা কমিউনিস্টরাও তো বিপ্লবের নামে, কমিউনিজমের নামে, সমাজতন্ত্রের নামে কোটি কোটি মানুষকে হত্যা করেছি কমরেড মার্কস। কি বলছেন কমরেড? হ্যাঁ কমরেড, কোটি কোটি মানুষকে হত্যা করেছে কমিউনিস্টরা সমাজতান্ত্রিক বলশেভিক রাশিয়ায় প্রেসিডেন্ট স্টালিনের নির্দেশে। সমগ্র কুলাক শ্রেণীকে নিশ্চিহ্ন করা হয়েছিল, কেননা তারা ধনী কৃষক। একজন দুজন নয় কমরেড, লক্ষ 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 লক্ষ। সে কি হবে? সব কি শুধু মিথ্যা প্রচার? কোটি কোটি মানুষকে খুন করা হয়েছে কমিউনিস্ট রাশিয়ায়, কমিউনিস্ট চীনে, কমিউনিস্ট কম্বোডিয়ায়, কমিউনিস্ট উত্তর কোরিয়ায়। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? সেটা তো আমারও প্রশ্ন কমরেড মার্কস। রাশিয়া স্টালিন, কম্বোডিয়ার পলপট, রোমানিয়া চেসেস্কু, এদের হত্যা লীলায় বিষাক্ত হয়ে গেছে কমিউনিজমের স্বপ্নের আকাশ কমরেড মার্কস। শুধু সাধারণ মানুষ নয় কমরেড, কমিউনিস্ট স্টালিনের অপারেশন ভার্জিং এ নিছক সন্দেহের বশে ডিক্টেটর কমিউনিস্ট স্টালিনের চেয়ারকে সুরক্ষিত রাখার জন্য অজস্র কমিউনিস্ট নেতা শিল্পীকে হত্যা করা হয়েছিল। কি বলছেন কমরেড? স্টালিনের নির্দেশে হত্যা করা হয়েছিল বলশেভিক বিপ্লবের নেতা ট্রটস্কিকে, বুখারিনকে, কামেনেভকে, জিনোভিয়েভকে। হত্যা করা হয়েছিল আরো অজস্র কমিউনিস্ট নেতাকে, ব্লুচের, তুখাচেভস্কি, পোস্তিসেভ, বীরেন চট্টোপাধ্যায়, অবনী মুখার্জি, কোশিওর, গমর্নিক, ইয়ারিক, অজস্র 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 কমিউনিস্ট বাদ যাননি নাট্যশিল্পী, নাট্য পরিচালক মায়ার হোল্ডো, তাকেও গুলি করে হত্যা করা হয়েছিল। নির্যাতনে আত্মহত্যা করেন কবি মায়াকভস্কি। বলশেভিক অত্যাচারের নমুনা দেখে ঘৃণায় কুঞ্চিত হয়েছিলেন বরেণ্য লেখক গোর্কিও। সর্বহারার এক নায়ক তত্ত্বের বদলে ব্যক্তির এক নায়ক তত্ত্বের রোলারে গুঁড়িয়ে গেছে আপনার তত্ত্বের প্রদীপ কমরেড মার্কস। কমিউনিজমের নামে যদি মানুষের উপর আমার অত্যাচার করা হয়ে থাকে, তবে এটা কমিউনিজমের পথ নয় কমরেড, কমিউনিজমের আদর্শ নয়। কিন্তু আপনার শ্রেণী সংগ্রামের তত্ত্ব, আপনার সর্বহারার এক নায়ক তত্ত্বের তত্ত্ব, তার তো এই চরম পরিণতি, তাই নাকি? তাই তো আমার সব গুলিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব গুলিয়ে গেছে। কমরেড, আপনি এভাবে কথা বললে মানুষ আপনাকে ডেডিকেট করবে, আদর্শচ্যুত করবে। বলুক বলুক, কিন্তু আমি যে বিভ্রান্ত সেটাও তো সত্য। একে অস্বীকার করার ভণ্ডামি আমি করতে পারছি না কমরেড মার্কস। কমরেড, শ্রেণী সংগ্রাম ছাড়া শ্রেণীহীন শোষহীন সমাজ সৃষ্টি হতে পারে না। আর শ্রেণীহীন সমাজ সৃষ্টির পূর্ব পর্যন্ত সর্বহারা শ্রেণীর এখন তথ্য অবশ্যই প্রয়োজনীয়, না হলে পুঁজিপতি শ্রেণীকে ক্ষমতাচ্যুত করা যাবে না কমরেড। তারা সর্বদা পুঁজিবাদকে কি আনার চেষ্টা করবে কমরেড। কিন্তু সর্বহারা শ্রেণীর এখন তথ্য অর্থ এই নয় যে কোনো ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠীর এখন তথ্য। শ্রেণী সংগ্রামের অর্থ এই নয় যে কোটি কোটি সাধারণ হত্যা করা বা স্বৈরতন্ত্রকে কায়েম করা, স্বৈরতন্ত্রের ভয়াবহ শাসন কায়েম করা। আমার তথ্যকে বোঝার মধ্যে আপনাদের মৌলিক ত্রুটি আছে কমরেড। তার জন্য আমার তথ্যকে কেন অভিযুক্ত করছেন? খামতি আপনাদের, ত্রুটি আপনাদের, বোঝার উপলব্ধির ব্যর্থতা আপনাদের। তাই বা কেন হয় কমরেড? কেন আপনার তত্ত্বকে পূর্বসূরীরা বুঝতে পারেনি, বোঝাতে পারেনি? বিভ্রান্তির উৎস কি আপনার তত্ত্বের দুনিয়াতে? আমি জানি না, বুঝতে পারি না। শুধু এক গভীর অপরাধ বোধে চূর্ণ হয়ে যাচ্ছি। কেন এই ৭৬টা ছিন্ন ভিন্ন রক্তাক্ত শরীরগুলো আমার সামনে নাচছে, আঙুল তুলে যেন বলছে, তুমি আমাদের এভাবে শেষ করে দিলে। আমরা রাষ্ট্রের কর্মচারী মাত্র, আমাদেরও জীবন আছে, পরিবার আছে, বাঁচার অধিকার আছে। জ্ঞান হারিয়ে ফেলেছে। এক গভীর সন্তাপে ওর অন্তর দগ্ধ হচ্ছে। কি গভীর অপরাধ বোধ, কিন্তু ও মানুষকে ভালোবাসে। বুঝি না কেন ওর এত অপরাধ বোধ। ও তো দেশ স্বাধীন মানুষের জন্যেই,
তাদের স্বার্থেই হত্যা করেছেন। ও দার্শনিক, তোমার ওই তত্ত্ব হত্যার বদলে হত্যা, হিংসার বদলে হিংসা, এই অপমান হত্যা তত্ত্বে তো মুক্তির কোনো পথ আমি পাই না। তাই তো আমি শুধু প্রেমের কথা বলি, বলি ঈশ্বরের অপার মহিমার কথা, বলি মানুষ ঈশ্বর, ঈশ্বরই মানুষ। সন্ন্যাসী, ঈশ্বর বলে কিছু নেই, মানুষই তার স্রষ্টা। ঠিক আছে, যদি তাও হয়, ঈশ্বর যদি নাও থাকে, মানুষ তো আছে। সেই মানুষের মুক্তি হবে কিভাবে? ভাবো ভাবো, প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া মানুষের মুক্তির উপায় কি? মুক্তির লড়াই ছাড়া মুক্তির কোন পথ আমি দেখতে পাচ্ছি না সাধক। কমরেড মার্কস, আপনি কিন্তু আমার মধ্যে কোনো আশার আলো জ্বালাতে পারলেন না, আমার বিভ্রান্তি দূর করতে পারলেন না। কমরেড, আমি 19 শতকের মানুষ, কোন বিশ্বযুদ্ধ দেখেনি কমিউনিজমের নামে ভয়ানক গণহত্যা। এসব মানবতার সপক্ষে নয় কমরেড, আমি এর বিরুদ্ধে কমরেড। কিন্তু কমরেড, আবার বলছি, শ্রেণীহীন, শোষণহীন, মুক্ত দুনিয়া করতে গেলে শোষকরা ভীষণভাবে হিংস্র আক্রমণ করবে। যুগে যুগে তালিকা করেছে, রাজতন্ত্র, সামন্ততন্ত্র, ধনতন্ত্র, সব তন্ত্রেই তাদের ভয়ঙ্কর নির্যাতন আর হত্যালীলার ইতিহাস তো তার পাতা খুলে রেখেছে কমরেড আমাদের সামনে। তাই তাদের সঙ্গে সংগ্রাম অনিবার্য, হিংসা অনিবার্য, হত্যা অনিবার্য। তাই না কমরেড? থামো দার্শনিক, সেই একই কথা। হত্যার সপক্ষে তোমার যুক্তিবান নিক্ষেপ বন্ধ করো, বরং শুধু প্রেমের কথা বলো। শুধু প্রেম? হত্যা তো আপনাকেও করা হয়েছিল সন্ন্যাসী। কে বলে? কেন, এ কি সত্যি নয় মহাপ্রভু? না। তাহলে তাহলে সত্য কি? কেন জানো না? আমার ভক্তরা তো বলে আমি প্রভু জগন্নাথের মূর্তির মধ্যে লীন হয়ে গেছি। তুমি হাসছো? একে বিশ্বাসযোগ্য হতে পারে সন্ন্যাসী? কেন? একমাত্র কোন মূর্খ বা উন্মাদী এটা বিশ্বাস করতে পারে মহাপ্রভু। তাহলে এটাও তো হতে পারে আমার ভক্তরা যেমন বলে আমি নীল সাগরে প্রভুর শরীরে মিলিয়ে গেছি, প্রভুর নাম গান করতে করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি কি নিজেকে উন্মাদ বলে মনে করেন চৈতন্যদেব? কেন? ওরা তো অনেকে এটাই বলে। আপনি নিজেকে বলেন সন্ন্যাসী? নিজেকে মনে করেন? আমি? হ্যাঁ আপনি। হ্যাঁ, আপনি সত্য বলুন সন্ন্যাসী। আমি জানি না। আমরা জানি। একদল পুরোহিত আপনাকে হত্যা করেছিল, যাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল। বলো না ও কথা, আমি যেটা ভাবতে চাই না। যারা আপনাকে খুন করেছিল, আপনি কি তাদেরকেও ভালোবাসেন? বলুন 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 চৈতন্যদেব, বলুন। হ্যাঁ, তবুও আমি তাদেরকে ভালোবাসি। যদি সত্যি তারা আমাকে হত্যা করে থাকে, তবুও তাদের আমি ভালোবাসি। যারা আমাকে মারেনি, যারা আমাকে মেরেছে, মেরে ফেলেছে, তাদের সবাইকে, সব মানুষকে আমি ভালোবাসি গো। সবাইকে সবাইকে। সবাইয়ের মধ্যেই যে আমার ঈশ্বরের অধিষ্ঠান। তোমরা তাদেরকেও ক্ষমা করো যারা আমাকে হত্যা করেছিল। আশ্চর্য, একই কথা বলেছিলেন, অনন্ত এদের মানব প্রেম। কিন্তু এরা কিছুতেই বুঝতে পারেন না যে মানুষের স্বার্থেই মানুষের হনন প্রয়োজনীয়। আমি বিশ্বাস করি না।
আমি বিশ্বাস করি সন্ন্যাসী, আমি বিশ্বাস করি লড়াই লড়াই শুধু অন্তহীন লড়াই। প্রেম প্রেম শুধু অন্তহীন প্রেম। লড়াই লড়াই লড়াই। না প্রেম প্রেম প্রেম। থামো থামো থামো, তোমরা থামো। আমার মাথার ভেতর রক্ত করণ হচ্ছে, ভয়ানক ভয়ানক যন্ত্রণা হচ্ছে আমার। প্রেম, হত্যা, লড়াই, বিপ্লব, মুক্তি, ভালোবাসা, প্রেম, মানবতা, ভুল, ঠিক 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 ভুল, আমার সব গুলিয়ে যাচ্ছে কামের মা, আমার সব গুলিয়ে যাচ্ছে চৈতন্যদেব। দেখো দার্শনিক, ও আবার জ্ঞান হারিয়েছে, ভয়ানক কষ্ট পেয়েছে ও। বড় গভীর তীব্র যন্ত্রণা, অন্তর্দ্বন্দ্বে ওর অন্তর চুরমার হয়ে যাচ্ছে। দার্শনিক, এসো আমরা ওকে স্পর্শ করি, একটু ভালোবাসার ছোঁয়া দিই ওকে। আমরা দুই ভিন্ন কালের বিপরীত মনের মানুষ, ওর কাছে যাই। আপনি জানেন না সন্ন্যাসী, একটু পরেই ওর ফাঁসি হবে। সে কি, হে ঈশ্বর! সন্ন্যাসী, ও একজন মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত ফাঁসির আসামি। একটু পরেই ও পৃথিবী সরে আসলে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে ও জেনে যাক, ও একা নয়, আমরা দুজনেই ওর পাশে আছি। তাই হোক সন্ন্যাসী। হে আত্মমানুষ, হে কমরেড বিপ্লবী, আমরা আছি তোমার পাশে। আমরা আছি তোমার পাশে। ঈশ্বর তোমাকে শান্তি দিক, চেতনা তোমাকে শক্তি দিক। আমরা ছিলাম তোমার সঙ্গে, আমরা আছি তোমার সঙ্গে, আমরা থাকবো তোমার সঙ্গে। যত সময় হয়ে গেছে। আমি প্রস্তুত। বিদায় বন্ধু। যত জেলের বাইরে বহু মানবাধিকার কর্মী জ্বলন্ত মোমবাতি হাতে জমায়েত হয়েছে তোমার জন্য। মানুষ তোমাকে ভালোবাসে সুজাত। তোমার বাড়ির লোকও জেলের বাইরে অপেক্ষা করছে। তোমার দাদার মুখে শুনলাম আর একজনও এসেছে, মল্লিকা। জানতে পারলাম মল্লিকা আজও বিয়ে করেন তোমার জন্য। এত নিখাদ গভীর প্রেম। তুমি বিপ্লবী না হয়ে আমাদের মতো সাধারণ মানুষ হলে মল্লিকাকে বিয়ে করে সুখের জীবন কাটিয়ে দিতে পারতে সুজাত। সুখ? আমি তো তোমাদের ওই সুখের পিয়াসী কোনোদিন ছিলাম না অ্যান্টনি। জানি সুজাত, আমি তোমার মতো রাজনীতি বুঝি না, কিন্তু মানুষের জন্য তোমার আত্মত্যাগ বুঝতে পারি। আমি এক অত্যন্ত সাধারণ পরিবারের মানুষ। দারিদ্র, অন্যায়, অত্যাচার, শোষণ আমি দেখেছি। ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে লাঞ্ছিতও হয়েছি। হয়তো মার্ক্সবাদে বিশ্বাসী ছিলাম না, কিন্তু মানুষের সাম্যের অধিকারে আমি বিশ্বাস করি। কেননা আমি অন্ধ নই। মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বঞ্চনা আমি দেখেছি, কিন্তু কোনোদিন প্রতিবাদ করতে পারিনি। কেননা আমি তোমার মতো সাহসী কোনোদিন ছিলাম না। এক অত্যন্ত সীমাবদ্ধ ক্ষমতা, সীমাবদ্ধ যোগ্যতা ও সীমাবদ্ধ সাহসের মানুষ আমি তোমাকে সেলাম জানাই বন্ধু। এই জেলের সেলের মধ্যে এখন তোমার সামনে আমি একা, তাই নতমস্তকে সেলাম করে পুরুষের মতো সঞ্চয় করে বলছি, তুমি মানুষের সপক্ষে দাঁড়ানো একজন বিপ্লবী, যার পথ হয়তো ভুল বা হয়তো ঠিক, কিন্তু একজন পূর্ণ মানুষ তুমি সুজাত। আমার মতো অসম্পূর্ণ মানুষ নয়। এবার চলো অ্যান্টনি। আমার শেষ কথা তুমি জানতে চাইছিলে না? আমার শেষ কথা হলো মানুষের মুক্তি চাই, কিন্তু তার পথ আমি জানি না।
মহাকালের উত্তরের অপেক্ষায় থেকে যাব চিরকাল। যুগে যুগে আসবো আমরা, উত্তর খুঁজে যাব, পথ খুঁজে যাব, পথ খুঁজে যাব, পথ খুঁজে যাব।